আচ্ছা, তাহলে আমাদের গত ক্লাসে ক্যানভা আমরা কাজ করেছিলাম। ক্যানভাতে কিভাবে আমরা পোস্ট ডিজাইন করব সেটা দেখেছিলাম। তাহলে এখন আমরা আজকে ক্লাসে দেখব যে আমাদের এসইও নিয়ে আমরা কিছু কথা বলবো। এসইও তো একটা ইনডেপথ ক্লাস হবে, সেটা তো আমরা করব। যেহেতু আমাদের শুরুর ক্লাসগুলোতে আমি চাচ্ছিলাম কিছু জিনিসের ওভারভিউ দিয়ে দেওয়া, তার পরবর্তীতে ওইটা নিয়ে আমরা ইনডেপথ একটা কথা বলবো। এখন এসইও জিনিসটা আমরা বুঝি, এসইও জিনিসটা কি? এসইও জিনিসটা সম্পর্কে জানা আছে? আমরা কিন্তু আমরা আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করাও দেখব, এসইও জিনিসটাও দেখব। সো ফার্স্ট অফ অল আমার মনে হয় যে আপনারা কি বলেন, এসইওটা আগে দেখবো নাকি ওয়েবসাইট ক্রিয়েশনটা দেখবো? কোনটা? ওয়েবসাইট টিপিক্যাল নাই, ওয়েবসাইট ইজি আছে। ওয়েবসাইট আমরা দুইটা প্ল্যাটফর্মে করে থাকি, একটা হচ্ছে মেইনলি blogger.com আর একটা হচ্ছে wordpress.com। দুটোটা একটু ভালোভাবে বুঝবেন। তাহলে আমি আজকে ওয়েবসাইটে দেখাই, এসইওটা আমি ওয়েবসাইট ক্রিয়েশনে পড়া দেখালে এটা বেটার হবে, আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন। তাহলে ওয়েবসাইট কি, এসইওটা আগে কেমনে দেখাবো? এসইওর মেইন ফান্ডামেন্টাল, এসইও তো ওয়েবসাইটকে করা, আপনার ওয়েবসাইটে না থাকলে আপনি এসইও আগে করবেন। আপনি যদি না থাকেন আমি কাজ কারে শেখাবো বলেন? আপনি তো নিয়ে থেকে গেছেন, আমি কাজ কাকে শেখাবো? বুঝলেন না বিষয়টা? আচ্ছা, খেয়াল করি তাহলে আমাদের ওয়েবসাইট ক্রিয়েশনটা একটু এই কথা বলিও না, আমার ডিস্টার্ব হচ্ছে। আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করা নিয়ে আজকে একটু ইনডেপথ কথা বলবো। ওয়েবসাইট ক্রিয়েট করা নিয়ে, কিভাবে ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়, ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য কোন কোন প্ল্যাটফর্ম অ্যাভেলেবল আছে, এবং কিভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। তাছাড়াও আমরা কয়েকটা ওয়েবসাইটের এক্সাম্পল দেখব এবং সেই ওয়েবসাইটের মতো করে নিজেদের একটা ওয়েবসাইট বিল্ড করার ট্রাই করব। ফার্স্ট অফ অল আমি যদি গুগলে যদি লিখে সার্চ করি, এটা কিন্তু আজকে আমি ওয়েবসাইট ক্রিয়েট করা নিয়ে আমি দুইটা প্ল্যাটফর্ম নিয়ে আমি পপুলার, তারপর আরো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। ওয়েবসাইট খেয়াল করেন, আপনাদের ওয়াইফাইটা করে দেন। আমার এদিকে স্লো কাজ করতেছে। আপনাদের আজকে ওয়াইফাই লাগবে না, আজকে আপনারা দেখেন। ওয়েবসাইট ওয়াইফাইটা করে দেন, ডিসেবল করে দেন। ওয়াইফাইটা ডিসেবল করছেন? প্রবলেম করতেছে। আচ্ছা, ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য কিন্তু অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। ওয়েবসাইটের বিষয়গুলো একটু ভালোভাবে বুঝবেন। ওয়েবসাইট ক্রিয়েট করার অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, যার মধ্যে দুইটা মোস্ট প্রবাবলি দুইটা ফেমাস, আর তাছাড়াও আরো অনেকগুলো আছে। একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে পেইড। একটা ফ্রি প্ল্যাটফর্ম আর একটা হচ্ছে পেইড প্ল্যাটফর্ম, যেটা আমি আমার কোর্সে দেখাবো। কিন্তু এছাড়াও আরো অনেকগুলো আছে, যেমন এখানে একটা wix.com নামে একটা প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। তার পরবর্তীতে আমাদের আরেকটা প্ল্যাটফর্ম আছে জনপ্রিয়, shopify.com। এটার মধ্যে কিন্তু ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। এটা ই কমার্স ওয়েবসাইট বিল্ড করার জন্য একটা মোস্ট পপুলার একটা ওয়েবসাইট বলা যায় বা প্ল্যাটফর্ম বলা যায়। যারা ড্রপ শিপিং করে, ড্রপ শিপিং বুঝেন? ড্রপ শিপিং কি বুঝেন? ড্রপশিপিং হচ্ছে মেইনলি আপনি একটা কান্ট্রি থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করবেন,
সেই প্রোডাক্টের লিস্ট করবেন, আপনি আপনার ওয়েবসাইট বানাবেন শপিফাইতে। পরবর্তীতে সেখান থেকে কেউ বাই করলে সেটা যখন ইম্পোর্ট হবে আপনি তার ঘরে এটা পার্সেল করে দেবেন, প্রোডাক্ট আপনার কাছে রাখতে হবে না। অর্থাৎ ইম্পোর্ট হবে, একটা জায়গায় স্টোর থাকবে, সেটা পরবর্তীতে কেউ বাই করলে তার কাছে ডেলিভার হয়ে যাবে। এভাবে করে একটা করতে হয়। তো এটা শপিফাইতে করা হয়। এখন আমরা আরেকটা যে প্ল্যাটফর্ম আছে যেটা এখানে হয়তো এখন শো হয়নি, ওটার নাম হচ্ছে wordpress.com। ওয়ার্ডপ্রেস যদি বলি, ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো ওয়েবসাইট আছে, ভালোভাবে শুনবেন, ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো ওয়েবসাইট আছে গুগলের অ্যাকর্ডিং 83% ওয়েবসাইট কিন্তু ওয়ার্ডপ্রেসে করা। কিসে করা? ওয়ার্ডপ্রেসে করা 83% ওয়েবসাইট। তার মানে বুঝে থাকেন, ওয়ার্ল্ডে যদি বিলিয়ন্স ওয়েবসাইট থাকে তার মধ্যে 83% ওয়েবসাইটই কিন্তু ওয়ার্ডপ্রেসে করা হয়েছে। এখন একটা ওয়েবসাইট বিল্ড করার জন্য কি কি লাগে? এটা কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট কোর্স না। এই ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে কিন্তু আপনাকে ইনডেপথ ওয়েব ডেভেলপমেন্ট শেখাবো, বাট আমি কিন্তু ওয়েবসাইট ইনডেপথ শেখাবো না, আমরা একটা বেসিক ওয়েবসাইট বিল্ড করা শেখাবো। কারণ হচ্ছে আমাদের অ্যাজ এ ডিজাইনার হিসেবে একটা বেসিক ওয়েবসাইট বিল্ড করাটা জানতে হয়, এবং আমরা যেহেতু বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করি, সেই প্রোডাক্টটাকে কিন্তু সেল করার জন্য আমাদের একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হয়। সো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা নিয়ে আমরা কথা বলবো এখন। ওয়েবসাইট ক্রিয়েট করার বিষয়টা হচ্ছে, যদি ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইট আমরা বিল্ড করতে চাই না কেন, আমাদের দুইটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আমাদের হোস্টিং, আর একটা হচ্ছে আমাদের ডোমেইন। আমি আপনাকে এখানে হোস্টিং ডোমেইন দুইটাই এক্সাম্পল দিয়ে বুঝাই। অ্যামাজনকে আমরা সবাই চিনি না? অ্যামাজন সবাই চিনি না? আচ্ছা, খেয়াল করেন, এখানে আমি যদি দেখি amazon.com যখন আমি লিখে সার্চ করছি এবং অ্যামাজন ওয়েবসাইট যখন আমি ভিজিট করছি, ম্যাক্সিমাম ইউজার কিন্তু যারা টেকনিক্যাল ফিল্ডের না তারা কিন্তু এগুলো দেখে না, বাট আমাদের দেখতে হবে এগুলো। আমরা কিন্তু লিঙ্ক কিন্তু কখনো পড়ি নাই। লিঙ্ক পড়ছেন কখনো কোনো ওয়েবসাইটে যাই? লিঙ্ক পড়া হয় না, এগুলোকে দেখাও না, চোখেও আর আসে না, কিন্তু আমাদের দেখতে হবে। সো এখানে যদি আমি যদি এই লিঙ্কের মধ্যে খেয়াল করি, এখানে অ্যামাজন যেটা লেখা আছে এটা হচ্ছে মেইনলি কি, তাদের ডোমেইন নেম। আপনার যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটে কিন্তু একটা ডোমেইন নেম থাকতে হবে, অর্থাৎ একটা ঠিকানা বলা যেতে পারে। বিষয়টা বুঝতে পারছি? আপনার ঠিক, আপনি যদি আপনার বাসার ঠিকানা আমাকে না বলেন তাহলে আমি আপনাকে কিভাবে খুঁজবো? বিষয়টা বুঝতে পারছি? যেমন আমি যদি এখন প্রথম আলো ওয়েবসাইট বলি, তাহলে আপনাকে প্রথম আলো লিখে সার্চ করলে আপনাকে প্রথম আলোতে নেবে না, না দ্য ডেইলি স্টারে নেবে। ঠিক আছে? আপনাকে যে নাম লিখে আপনি সার্চ করবেন সেই নামে আপনাকে নেবে। তার মানে হচ্ছে এটা একটা অ্যাড্রেস ধরা হয়, এবং এটা ওয়েবসাইট বিল্ডের জন্য ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড আরেকটা কন্ডিশন হচ্ছে আমাদের হোস্টিং। হোস্টিং মিন্স কি, যদি হোস্টিংকে একটা স্টোর বলি বা একটা দোকান বলি, তাহলে আপনি যদি একটা দোকান বা একটা শপ যদি ওপেন করতে চান, তাহলে সেই শপের মধ্যে যদি প্লেস না থাকে যেখানে আপনি আপনার প্রোডাক্টটাকে ফিচার করবেন বা প্রোডাক্টটাকে প্লেস করবেন, তাহলে আপনি সেই দোকানটা ওপেন করতে পারবেন? আপনাকে তো একটা মুদি দোকান ওপেন করলেও সেখানে বিস্কুট রাখার জন্য, চানাচুর রাখার জন্য একটা প্লেস লাগবে, রাইট? তেমনি আমাদের কিন্তু ওয়েবসাইট কিন্তু আমাদের জন্য একটা অনলাইন স্টোর বা অনলাইন শপ বলা যেতে পারে। সো সেখানে যেমন আমি যদি অ্যামাজনের এখানে আসলাম, অ্যামাজনে দেখেন যতগুলো প্রোডাক্ট আছে তারা এগুলো এখানে রাখছে না, ফিচার করছে না। এখন আমি এখান থেকে দেখে এগুলো বাই করতে পারছি না। এখন এগুলো রাখার জন্য তো একটা জায়গা লাগছে, একটা স্পেসের দরকার হয়েছে না? ওই স্পেসটাকে আমরা আমাদের টেকনিক্যাল ভাষায় বা ওয়েবসাইটের ভাষায় আমরা হোস্টিং বলে থাকি। একটা হচ্ছে ডোমেইন আর একটা হচ্ছে হোস্টিং। আপনার এই দোনোটাকে পারচেজ করতে হবে, তারপরে আপনি একটা ওয়েবসাইট বানাতে পারবেন। বুঝতে পারছি বিষয়টা? এখন এই দোনোটা আমরা পারচেজ করব, কোত্থেকে পারচেজ করব, কিভাবে পারচেজ করব সেটা নিয়ে কথা বলবো। কিন্তু এখন ওয়েবসাইট বিল্ড যেহেতু আমরা দুইটা প্ল্যাটফর্মে করব এই পুরো কোর্সে, সেটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস আর একটা হচ্ছে ব্লগার। তো ব্লগার দিয়ে আমরা যদি কথা বলি, ব্লগারের বিষয়টা হচ্ছে, ব্লগার কিন্তু এটাকে বলা হয়, দেখেন আমরা ওয়েবসাইট বিল্ড করার পর তারপরে এসইও নিয়ে কথা বলবো। ব্লগার কিন্তু এটাকে বলা হয়, এখানে আমাদের থাকে 9 ডটের মধ্যে, এখান থেকে আমরা ব্লগার পাই। এখন ব্লগারটা হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট, অর্থাৎ এখানে কিন্তু ফ্রিতে আপনি একটা ওয়েবসাইট বানাতে পারবেন, টোটালি ফ্রিতে।
না ডোমেইন লাগবে না হোস্টিং লাগবে? হোস্টিংটা হচ্ছে মেইনলি আপনাদের এই আমাদের 15 GB ড্রাইভের একটা স্টোরেজ দেয় না, ওইটা পাবেন। আর একটা হচ্ছে ডোমেইনটা আপনাকে blog.blogspot.com দিয়ে আপনাকে একটা ডোমেইন দিয়ে দিবে ফ্রিতে। ওটা দিয়ে আপনি কন্টিনিউ করতে পারবেন, বিভিন্ন আর্টিকেল লিখতে পারবেন, বা এটাকে র্যাঙ্ক করানোটা একটু টাফ। বুঝাতে পারছি বিষয়টা? আপনি আপনার ডোমেইন দিয়ে যতটুকু আপনার ওয়েবসাইটকে যত ফাস্ট র্যাঙ্ক করাতে পারবেন, আপনি যদি ফ্রি ডোমেইন যদি ইউজ করেন তাহলে সেটাতে র্যাঙ্ক করানোটা টাফ। কিন্তু তারপর আমরা এটার থ্রুতে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করব, এবং এটাতে কিভাবে আমরা ওয়েবসাইটটার মধ্যে কিভাবে আমরা ডোমেইন ইন্টিগ্রেট করতে পারি, অর্থাৎ বাইরে থেকে এক্সটার্নাল ডোমেইন বাই করে সেটা কিভাবে অ্যাডজাস্ট করতে পারি, সেটা আমরা দেখব। সো ফার্স্টে আমরা একটা একটা করে দেখি। ওয়ার্ডপ্রেসটা যেহেতু আমাদের ডোমেইন হোস্টিং বাই করতে হবে, সেটা আমি সেকেন্ডে দেখি। আগে ফার্স্টে ফ্রিতে ওয়েবসাইটটা দেখে নিই, ঠিক আছে? তাহলে ফ্রিতে দেখলে আমরা বুঝে যাব যে একটা ওয়েবসাইটে কি কি থাকে। তো কারোর সাথেই মিলে না বলতে? কার সাথে মিলে না? হ্যাঁ, না কারোর সাথে মিলে না। ডোমেইন দুনিয়াতে একটাই থাকে, ডোমেইন আপনার একটাই থাকবে। হ্যাঁ, ওটার এক্সটেনশন চেঞ্জ হয়, বাট ডোমেইন চেঞ্জ হয় না। আচ্ছা, আমি ওয়েবসাইটে ক্রিয়েট করে দেখাই, তারপরে ডোমেইন নিয়ে কথা বলবো। তাহলে ব্লগারে আমরা আজকে ওয়েবসাইট ক্রিয়েট করবো। এখন ব্লগারে যদি আমরা ওয়েবসাইট ক্রিয়েট করতে যাই, তাহলে আমাদের কি কি করতে হবে দেখেন। ফার্স্টে আমাদের একটা ব্রাউজার লাগবে। এটা কিন্তু আপনারা ট্রাই করবেন ফায়ারফক্স ইউজ না করে ক্রোম ব্রাউজারটা ইউজ করার, কাজের এফিসিয়েন্সিও বাড়বে, এবং এটা যতটা অর্গানাইজ, এটা কিন্তু অন্যান্য ফায়ারফক্স বা আদার্স যে ব্রাউজারগুলো আছে এগুলো কিন্তু এতটা ভালো না। এটা ইউজ করবেন তাহলে এখানে পাবেন। এখানে 9 ডটের মধ্যে প্রেস করলাম, প্রেস করার পর এখানে ব্লগার, এটার মধ্যে যদি আমি প্রেস করি তাহলে এখান থেকে আমরা blogger.com এ চলে যাব। আমার অলরেডি ক্রিয়েট করা আছে, তাহলে এরকম ইন্টারফেস আসে। আর ইয়াটা হচ্ছে আরেকটা ইন্টারফেস আসে, এখান থেকে এটা হয়তো করছে না। এরকম আরেকটা ইন্টারফেস আসে যেখান থেকে আমরা দেখতে পারি। আবার এখান থেকে এভাবে আনতে পারেন। সেকেন্ড আরেকটা ওয়ে হচ্ছে, আমরা যদি আমাদের সার্চ বারে চলে যাই, এবং সার্চ বারে গিয়ে যদি আমি ব্লগার লিখে সার্চ করি, blogger.com লিখে যদি সার্চ করি, তাহলে ইন্টারফেস করলে আমরা কিন্তু এরকম ওয়েবসাইট পাবো। বা আমি আরেকভাবে সার্চ করি, blogger.com লিখবো না, শুধু ব্লগার লিখলাম, এটার মধ্যে প্রেস করলাম, দেন এরকম আসবে আপনাদের সামনে, দেখতে পাচ্ছেন? এরকম ভাবে আসবে। ফার্স্ট লিংকের মধ্যে প্রেস করলে এইভাবে করতে পারবেন। এখন এখানে কারেন্টলি কিন্তু আমার একটা ওয়েবসাইট অলরেডি বিল্ড করা আছে। আমি যদি আমার ওয়েবসাইটে দেখাই, এই ওয়েবসাইটে কিন্তু আমরা একটা প্রিভিয়াস একটা ক্লাসে আমি করে দেখাইছিলাম। সো ওইটা এখানে আছে। এখন আমরা হচ্ছে নতুন একটা ওয়েবসাইট বিল্ড করব। সো নতুন ওয়েবসাইট বিল্ড করার জন্য এখানে যদি খেয়াল করি, আমাদের অনেকের ইন্টারফেসটা এরকম আসে না, ইন্টারফেসটা ডিফারেন্ট আসে। আমি দেখাই, হ্যাঁ ইন্টারনেট এত স্লো কেন? আপনাদের আসলে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা থাকবে ক্রিয়েট ওয়েবসাইট। সো আপনার ক্রিয়েট ওয়েবসাইট বাটনের মধ্যে প্রেস করবেন, যেমন এটা। দেখছেন? এরকম ইন্টারফেস আপনাদের আসবে যখন আপনারা blogger.com লিখে সার্চ করবেন, তখন আপনাদের এরকম ওয়েবসাইট আসবে, যেখানে আমাদের ক্রিয়েট ইওর ব্লগ এরকম একটা অপশন পাবেন। এটার মধ্যে প্রেস করবেন। এটার মধ্যে প্রেস করলে আপনারা এটা এখান থেকে লিখতে পারবেন। আমি তারপরে এটা একটা কাজ করি, এটাকে ডিলিট করে দিই, এই ওয়েবসাইটটাকে ডিলিট করে দিই।
খেয়াল করেন। এখন আমরা এখান থেকে ক্রিয়েট ব্লগের মধ্যে যখন প্রেস করব এখানে বাটনের মধ্যে, তখন আমাদের সামনে এরকম আসবে। আমি এখান থেকে দেখাচ্ছি, এখান থেকে আমরা করতে পারি। এখানে একটা অপশন দেখেন ক্রিয়েট ব্লগ, এটার মধ্যে প্রেস করব। প্রেস করার পর ফার্স্ট অফ অল আমাকে জিজ্ঞেস করবে চুজ দ্য নেম ফর ইউর ব্লগ। যেমন আমরা অ্যামাজন দিয়েছিলাম না, তেমন আমাদের এখানে একটা নেম দিতে হবে যে আমরা কোন নামে আমাদের ওয়েবসাইটের নামটা দিতে চাচ্ছি। তো আমি এখান থেকে একটা যেমন আমরা ফুড বিজনেস নিয়ে কথা বলছিলাম, তাহলে আমরা এখানে ফুড বিডি যেটা ছিল আমাদের ওইটাই দিই। তো আমি এখান থেকে ফুড বিডি এটা দিলাম, এটা করি। ওকে, এই নামে আমি ওয়েবসাইট ক্রিয়েট করব। তাহলে এখানে নামটা দিলাম, তারপর এখানে নেক্সট এর মধ্যে প্রেস করব। এখন এখানে খেয়াল করেন আমাকে .blogspot.com যেটা আমরা আমাদের ওয়েবসাইটের ইয়া ছিল বললাম ডোমেইন, এটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। এখন আপনি এখান থেকে আপনার অ্যাড্রেস দিবেন, ওই যেটা ডোমেইন বললাম। এখান থেকে দেখেন ইউ ক্যান অলসো অ্যাড এ কাস্টম ডোমেইন লিটার, অর্থাৎ আপনি চাইলে আপনার একটা কাস্টম ডোমেইন পরবর্তীতে অ্যাড করতে পারবেন, সমস্যা হবে না। এখন ম্যানুয়ালি আমরা এখান থেকে আমাদের ইয়াটা দিয়ে দিই ফুড বিডি, দেখি এটা অ্যাভেলেবল আছে কিনা, নট অ্যাভেলেবল। তাহলে আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে, ফুড বিডি অফিসিয়াল। আর ডোমেইন নেমের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, এটা অ্যাভেলেবল আছে, দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল। তাহলে আমাদের যেমন এখানে amazon.com আসছিল www.amazon.com, আমাদের এখানে আসবে কি এরকমটা, আমাদের এখানে আসবে মেইনলি foodbdofficial.blogspot.com, www.foodbdofficial.blogspot.com, এটা আমাদের ফ্রি ডোমেইন, নাহলে কিন্তু ডোমেইন পারচেজ করতে হয়। এখন আমরা ফ্রিতে আমরা ওয়েবসাইট আগে ক্রিয়েট করব। এখন ডোমেইন নেমের ক্ষেত্রে কিছু সতর্কতা আছে। ডোমেইন নেমে অনেকেই অনেক মিস্টেক করে থাকে, কারণ যেহেতু ইন্টারনেটে অনেক ডোমেইন অ্যাভেলেবল আছে, অনেকগুলো প্রিমিয়াম ডোমেইন অ্যাভেলেবল আছে, অনেকগুলো ফ্রি ডোমেইন অ্যাভেলেবল আছে, আবার অনেকগুলো এমনটা আছে যে মানে কম প্রাইসের ডোমেইন বলতে পারি। তো কম প্রাইসের ডোমেইন হওয়ার রিজন আছে, কারণ ওই ডোমেইনগুলোটা এতটা বেটার না, বিষয়টা বুঝতে পারছি। তো ওই জায়গা থেকে হচ্ছে ডোমেইন নেমের ক্ষেত্রে খেয়াল রাখবেন, কখনো ডোমেইন নেমের নাম্বার দিবেন না। আমি এখানে কোনো নাম্বার দিছি, ফুড বিডি আমি 1 2 3 দিতে পারতাম না, পারতাম? দিই নাই। কেন দিই নাই? ফুড কখনো ইয়ার মধ্যে নাম্বার দিবেন না, ঠিক আছে? নাম্বার ছাড়া এমনি শুধু টেক্সট থাকবে। এখন যেটাই আপনি দেন, তার পরবর্তীতে এখন যখন আমাদের নামটা দেওয়া হয়েছে, এখন আমরা এখান থেকে সেভ এর মধ্যে প্রেস করব। তো এখন আমাকে এখানে প্রসেসিং নিচ্ছে, দেখেন আমার ওয়েবসাইট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমাকে এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসছে, যেখানের মধ্যে আমার এখানে উপরে আমার ওয়েবসাইটের নাম লেখা আছে, এবং ড্রপ ডাউনে যদি আমি প্রেস করি তাহলে এখান থেকে আমরা নিউ ব্লগ নামে আরেকটা ব্লগ ক্রিয়েট করতে পারবো। এখানে আপনি মাল্টিপল ব্লগ মানে ওয়েবসাইট বানাতে পারবেন। এখন মাল্টিপলটা আমি পরে দেখাই, আগে ফার্স্টে যেটা করছি সেটা আগে কিভাবে করতে হয় সেটা দেখাই। এবং এখান থেকে আমরা পোস্ট দিতে পারবো, পোস্টের এখানে ফাংশনগুলো দেখতে পারবো। এবং আমি যে ওয়েবসাইটটা বানাইছি এখন নাম লিখছি, সেই ওয়েবসাইটে যদি আমি দেখতে চাই তাহলে আমি ভিউ ব্লগের মধ্যে প্রেস করব। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, ঠিক আছে? এটা আমাদের ওয়েবসাইট। তাহলে আমাদের কি করতে হবে, এখন ওয়েবসাইটটাকে সাজাতে হবে, গুছাতে হবে, সবকিছু করতে হবে। তার আগে যদি খেয়াল করে আমার ইউআরএলটা দেখেন তো, কি বলেছিলাম আসছে? হ্যাঁ, foodbdofficial.blogspot.com আসছে না? আমরা যখন কাস্টম ডোমেইন যখন দিব, কাস্টম ডোমেইন যদি আমি ফুডবিডি অফিসিয়াল লিখি, তাহলে তখন আমার কাস্টম ডোমেইন অ্যাড করার পর foodbdofficial.com আসবে, .blogspot এটা সরে যাবে। বুঝতে পারছি বিষয়টা? .blogspot এটা সরে যাবে, শুধু foodbdofficial.com থাকবে যখন আমি কাস্টমটা অ্যাড করব। এখন ওরা ফ্রিতে যেহেতু আমাকে দিচ্ছে, সেজন্য ওরা এটা রাখছে। এটা দেখে আপনি যখন কোনো ওয়েবসাইট ভিজিট করবেন একটু লিঙ্কটা একটু খেয়াল করবেন, দেখবেন যদি .blogspot দেখেন তাহলে বুঝবেন যে এটা ব্লগারে করছে এক, দ্বিতীয়ত এটা ফ্রি ওয়েবসাইট, ওর ডোমেইন কিনে না, ঠিক আছে? ধরে ফেলতে পারবেন। আমরা তো যে কোনো ওয়েবসাইট ভিজিট করলে এখন ধরে ফেলতে পারি। এখন আমাদের ওয়েবসাইট এটা হালত এখন এরকম, আমাদেরকে এটা প্রফেশনাল একটা লুক দিতে হবে। তো আমরা এটা ডিজাইন করব। ডিজাইন করার আগে আমরা ব্যাকএন্ডটা আগে বুঝে নিই। এখানে কিন্তু দুইটা কাজ থাকবে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক এন্ড। আমরা ফ্রন্ট এন্ডে কাজ করব, ব্যাক এন্ডে কাজ করব, ম্যাক্সিমাম কাজ থাকবে ব্যাক এন্ডে।
আর এখানে যদি বলি, এটা কিন্তু ওয়েবসাইটে তো ডিফারেন্ট ওয়েবসাইট আছে। যেমন আমাদের নিউজ পোর্টাল ওয়েবসাইট আছে, ফুডের যেমন আমি যদি 7 ডেজ বলি, ফুড পান্ডা বলি, তাহলে এদের ওয়েবসাইট আছে। তার পরবর্তীতে আমি যদি বলি আহ, বিভিন্ন ব্লগ ব্লগ আর্টিকেল ওয়েবসাইট আছে। এখন এখানে যদি আপনি বলেন যে এখানে আপনি ই কমার্স ওয়েবসাইট বানাবেন অ্যামাজনের মতো, সেটা পারবেন না। সেটাই ডিফিকাল্ট হবে, প্রচুর ডিফিকাল্ট হবে। কারণ এটা যেহেতু এক তো গুগলের, সেকেন্ডলি হচ্ছে এটাতে কিছু লিমিটেশন আছে, কিছু না হিউজ লিমিটেশন আছে। সেটা বোঝাতে পারছি। আমাদের ওয়ার্ডপ্রেস যখন আমি ক্লাস করাবো তখন আপনারা দেখবেন যে ওয়ার্ডপ্রেস আমি বিভিন্ন ধরনের প্লাগইন ইনস্টল করব, বিভিন্ন ধরনের আদার্স এক্সটার্নাল করব, কিন্তু এখানে আপনি এগুলো করতে পারবেন না। এখানে প্রচুর ডিফিকাল্টি আছে, প্রচুর লিমিটেশন আছে। যে কারণে এখানে শুধুমাত্র করলে কোন ওয়েবসাইট করা যায়, আপনি যদি কোশ্চেন করেন যে স্যার আমি এখানে ওয়েবসাইট করব, কোন ওয়েবসাইট করব, তাহলে বলবো যে এখানে শুধুমাত্র আপনি ব্লগ আর্টিকেল লেখার ওয়েবসাইট করতে পারবেন। আদার্স কোনো ওয়েবসাইট যে বিক্রি করা, মানুষ আমার প্রোডাক্ট কিনবে, এরকম পারবেন না। এরকমটা পারবেন না। এরকমটা আপনি করতে হলে আপনার হয়তো কাস্টম, আমরা ওই কি জানে বলে, কোডিং করে ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে, না হয় ওয়ার্ডপ্রেসে করতে হবে, এই দুইটাতে। কিন্তু ব্লগারে এটা করতে পারবেন না। এই জন্য দেখবেন এখানে কিন্তু ডিরেক্টলি এটাকে ওয়েবসাইটও বলে না, এটা নামই দিছে ব্লগ। এখানে আমরা দেখে নিই ভিউ ব্লগ বলা হয়, এর নামই দিছে ব্লগ। এখানে এটাকে আপনি ডিরেক্টলি ওয়েবসাইটও বলে না কেউ। কারণ এখানে মেইনলি হচ্ছে যদি আপনি ওয়েবসাইট ক্রিয়েট করেন সেটা হবে ব্লগ ওয়েবসাইট, আদার্স কোনো ওয়েবসাইট আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন না। এখন ব্লগ ওয়েবসাইট তো আমরা দেখছি না, জানি ব্লগ ওয়েবসাইট কিরকম হয়। এটা হচ্ছে ব্লগ ওয়েবসাইট, বিভিন্ন ধরনের আর্টিকেল আছে, ঠিক আছে, এখান থেকে আপনি আর্টিকেল পড়তে পারবেন। ফোনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করবেন, যেমন আমি আর্টিকেলটা পড়তে চাই, এটার মধ্যে প্রেস করলাম, এখানে দেখেন অ্যাড দেখাচ্ছে না আমাকে, এখান থেকে ওনার আর্নিং হচ্ছে। আমি বন্ধ করলাম। হ্যাঁ, না ওদের তো কাস্টম কেনা, ওদের কাস্টম কিনা, এটাও কিন্তু ব্লগারে, এটাও ব্লগারে, কারণ ওনাদের সাথে আমার সাথে কাজ হয়েছে, ওই অর্ডিনারি আইটি কোম্পানির সাথে আমি কাজ করছি, আমার ডিল হয়েছে। সো এরাও কিন্তু ব্লগারে করছে, এই যে ওয়েবসাইটে দেখছেন না এত সুন্দর, এটা কিন্তু ওয়েবসাইটে ইয়াতে ব্লগারে করা হয়েছে, এবং আর্টিকেলগুলো এইভাবে করে লেখা হয়েছে। দেখেন এখানে শুধুমাত্র আপনি আর্টিকেল লিখতে পারবেন, আর্টিকেল পাবলিশ করতে পারবেন, মানুষ এখানে আর্টিকেল এসে পড়বে, এবং আপনি যেখানে অ্যাড দেখাচ্ছেন সেই অ্যাডগুলো থেকে আপনি আর্ন করবেন, এটাই কথা। কিন্তু এখানে আপনি কেনা বেচা করতে পারবেন, মানে ই কমার্স টাইপের কোনো ওয়েবসাইট বানাতে পারবেন। এখন কোনো কোশ্চেন ছিল বলেন। অনলাইন, অনলাইন কি বুঝিনি, প্রত্যেকটা নিউজ, না, নিউজ তো আরেকটা, নিউজ আরেকটা, আর্টিকেল হচ্ছে আরেকটা। মনে করেন আপনার একটা নিশ আছে, যেমন এখানে দেখেন নিউজে হচ্ছে যে আপনি ওটা তো ডেইলি নিউজগুলো আপনি কালেক্ট করবেন, সময় টিভি যেভাবে করে, প্রথম আলো যেভাবে করে, কিন্তু এখানে হচ্ছে আপনি আপনার মতো করে আপনার যে জিনিসের নলেজ আছে, হ্যাঁ হ্যাঁ, না নিজে রিসার্চ করা, নিজের জ্ঞান যা আছে তা শেয়ার করা। যেমন অনেকেই আমি বলি, যারা ইউটিউবে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে না, অনেকেই কিন্তু নিজের চেহারা দেখাতে কমফোর্ট ফিল করে না, বাট তার নলেজ আছে এবং সে চাচ্ছে সেটা শেয়ার করতে সবার সাথে, তাহলে সে এটা আর্টিকেলের থ্রুতে করতে পারে। ঠিক আছে, আমার যেমন আমি পার্সোনালি আমি বিজনেস নিয়ে কাজ করি, আমার বিজনেস নিয়ে নলেজ আছে, বিজনেস নিয়ে আমি কাজ করতে পছন্দ করি, আমি ভিডিওতে করি, আবার আমার আর্টিকেলও আমি পাবলিশ করি। এখন কারেন্টলি আমার ওয়েবসাইটে এখন একটু আর্টিকেল যেগুলো ছিল ওগুলো হাইড করে রাখছি, সেজন্য আমি আমারটা দেখাতে পারছি, তাহলে আমি আমারটাও দেখাতে পারি। তাহলে বুঝতে পারছি আমরা এরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করার নিয়ে কাজ করবো। তো এখন ফার্স্টে আমরা এখান থেকে জিনিসগুলো বুঝে নিই, ফাংশনগুলো বুঝে নিই। এখানে আমাদের হচ্ছে ফার্স্টে নিউ পোস্টের মধ্যে ক্লিক করে আমরা পোস্ট আপলোড করতে পারি, এখন কিন্তু অলমোস্ট জিরো আছে। পোস্টের বিষয়টা আমরা পরে যাব। এখানে পোস্টের মধ্যে ক্লিক করলে দেখেন আমার এখানে পোস্ট একেবারে খালি ঘর, এখানে আমার যতগুলো পোস্ট থাকবে সবগুলো এখান থেকে সিরিয়াল বাই সিরিয়াল দেখতে পারবো, আমরা এগুলো পরবর্তীতে মডিফাই করতে পারবো। এর পরবর্তীতে আমরা এখান থেকে স্টেটস দেখতে পারবো। স্টেটস মিনস হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের ফলোয়ার কয়টা আছে,
তারপরে কয়টা পোস্ট আমরা আপলোড করছি, কয়টা কমেন্ট আসছে, এছাড়াও এখান থেকে কোন কোন কান্ট্রি থেকে কতজন ভিজিট করছে আমার ওয়েবসাইটে, ইচ অফ এভরিথিং ডেটা আমরা এখান থেকে পাবো। এর পরবর্তীতে আমরা এখান থেকে কমেন্ট সেকশন দেখতে পারবো যে আমাদের কমেন্ট কয়জন করছে, যেমন আমরা ইউটিউবের ভিডিওতে দেখি না, ইউটিউবের ভিডিওতে কমেন্টগুলো এখান থেকে দেখতে পারবো। তারপর আর্নিং দেখতে পারবো, মেইন জিনিস যেটা দেখেন এখানে বলছে ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট, অর্থাৎ আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটার সাথে কানেক্ট করলে তখন এখানে অ্যাড দেখাবে। এখন অ্যাড দেখাবে না, আপনাকে আগে এটার কিছু রিকোয়ারমেন্ট আছে, প্রচুর রিকোয়ারমেন্ট আছে, যেটা আমি আমার যে ব্লগার একটা কোর্স দেখাচ্ছিলাম না আপনাদেরকে, ওই কোর্সের মধ্যে এখানে আমি পুরো ডিসক্রাইব করছি। এটা পুরো অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে, এই রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করে তারপর আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে গুগলকে যদি আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সাবমিট করেন, তারা আপনার সবকিছু চেকিং করে যদি অ্যাপ্রুভ করেন তখন আপনাকে অ্যাড দিবে, এবং তখন আপনার ওয়েবসাইটে অ্যাড শো হবে এবং সেখান থেকে আপনি মানি আনবেন। ঠিক আছে, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে সেটাও আমি দেখাবো, কারণ হচ্ছে আমাদের অ্যাড রান করার জন্য, গুগলে অ্যাড রান করার জন্য কিন্তু লাগে, গুগলে ইউটিউবে অ্যাড রান করার জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্টটা লাগে, সেটা আমি ক্রিয়েট করাবো, কিন্তু সেটা একটু অ্যাডভান্স লেভেলে, একটু আস্তে আস্তে যায়। তার পরবর্তীতে হচ্ছে আমাদের পেজ সেকশন, এটার মধ্যে আমরা দেখবো যে পেজ কয়টা আছে। এখন বলবেন পোস্ট আর পেজের মধ্যে ডিফারেন্ট, ঠিক আছে, পোস্ট আর পেজের মধ্যে ডিফারেন্ট। পেজ মূলত বলা হয় এখানে যেই এগুলো যেটা দেখলাম এটা হচ্ছে পোস্ট, আর পেজ বলা হয় এটাকে, পেজ বলা হয় এটাকে, যেমন আমাদের ফটো গ্যালারি, যোগাযোগের জন্য এটা, তারপর অনেকে প্রাইভেসি পলিসি পেজ থাকে, দেখি না আমরা বিভিন্ন প্রাইভেসি পলিসি পেজ, যেমন অ্যামাজনের মধ্যে দিয়ে যান এর ওয়েবসাইটটা, হ্যাঁ এখন খেয়াল করেন এগুলো কিন্তু একটা পেজ, এ দেখেন কন্ডিশন অফ ইউজ, আমি যদি রাইট বাটন ক্লিক করে ওপেন ক্লিক করি, প্রাইভেসি নোটিস, এটা দেখেন তো, এটা হচ্ছে একটা পেজ, এখানে ওদের প্রাইভেসি পলিসি সম্পর্কে আপনি সমস্ত কিছু করতে পারবেন। এবং গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়ার জন্য এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা রিকোয়ারমেন্ট, আপনার ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি থাকতে হবে, ডিসক্লেমার থাকতে হবে, অ্যাবাউট মি থাকতে হবে, না হয় আপনার ওয়েবসাইটে কেউ আসলে বুঝবে কিভাবে আপনি ভালো ওয়েবসাইট না খারাপ ওয়েবসাইট, বা আপনি কি কাজ করেন সেটা বুঝা লাগবে না। তারপর আপনার প্রাইভেসি পলিসি, যেমন অ্যামাজনের মধ্যে লাখ লাখ মানুষ তাদের ডেটা দিচ্ছে, সাইন আপ করার সময় ডেটা দিচ্ছে না, এখন অ্যামাজন যদি এখানে যদি ডিসক্লেমারে যদি বলে যে আমি আমার ইউজারের বা কাস্টমারের ডেটার সিকিউরিটি নিচ্ছি না, তাহলে সেটা আমি বুঝে গেলাম, তো সেই জিনিসটা আপনাকে ডিসক্লেমার করতে হবে, আপনাকে ডিসক্রাইব করতে হবে, এখানে প্রাইভেসি পলিসি অনেক ইস্যু থাকে, ঠিক আছে, ওই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এর পরবর্তীতে এখন আমি এখানে চলে আসি, তাহলে হচ্ছে এটা পেজ সেকশন, তারপর হচ্ছে আমাদের একটা লেআউট, লেআউটটা হচ্ছে মেইনলি এখান থেকে আমরা পুরো ওয়েবসাইটের থিম চেঞ্জ করতে পারবো, হেডার ফুটার, তারপর হচ্ছে অ্যাড কোথায় বসাতে হয়, দেখেন অ্যাডও চাইলে আমরা এখান থেকে কিভাবে বসাবো সেটা এখান থেকে আমরা নিজেরা ম্যানুয়ালি নিজেরা কন্ট্রোল করতে পারবো, পেজের বডি কিরকম হবে সেটা দেখতে পারবো, ফুটার কিরকম হবে সেটা দেখতে পারবো, আমাদের সাইড বার কিরকম হবে, লোগো কিভাবে হবে, সমস্ত কিছু আমরা এখান থেকে করতে পারবো। তারপর হচ্ছে আমাদের থিম, থিমের মধ্যে যদি যাই এখানে কিন্তু বিভিন্ন ধরনের থিম আছে, এখানে দেখেন অনেকগুলো থিম আছে, এগুলো আমাদের ওয়েবসাইটের আমরা ইউজ করতে পারি, যেমন আমি যদি এখানে এরকম কোনো ওয়েবসাইট বানাতে চাই তাহলে এটা করতে পারি, ফুডের ওয়েবসাইট বানাতে চাইলে করতে পারি, কসমেটিকের ওয়েবসাইট বানাতে পারি, এভাবে ফুডের ওয়েবসাইট যদি আমরা যদি চাই যে আমাদের এরকম একটা ফুডের ওয়েবসাইট বানাবো, সুন্দর আছে না দেখতে, এরকম সুন্দর লাগতেছে না, আমরা যদি চাই এরকমও বানাতে পারি, এখান থেকে টেমপ্লেটগুলো আমরা ইউজ করতে পারি, তারপরে এটা নোটেবল এটা করতে পারি, আরও হিউজ এখানে ওয়েবসাইট আছে, স্যাম্পল আছে বিভিন্ন, তারপরে এখানে আরো আছে, এগুলো করতে পারি, সবগুলো একটু দেখেন, এখানে হিউজ, উঠাতে গেলে আমার অনেকগুলো উঠাতে হবে, ঠিক আছে। এছাড়াও আমরা আবার চাইলে আমাদের কি জানি বলে বাইরের থেকে এক্সটার্নাল কিন্তু আমরা থিম কিন্তু এনে কিন্তু বসাতে পারি, এক্সটার্নাল বাইরের থেকে আনতে পারি, এক্সটার্নাল আর ইন্টারনাল বুঝেন কি, এক্সটার্নাল কি আর ইন্টারনাল কি, এটা কিন্তু এসইওর একটা টার্ম, আর এটা কিন্তু এসইও ছাড়া দুনিয়ার অলমোস্ট সব জায়গায় ব্যবহার হয়, এক্সটার্নাল আর ইন্টারনাল।
ইন্টারনাল হচ্ছে ভিতরে, এক্সটার্নাল হচ্ছে বাইরে থেকে। সো এক্সটার্নাল যদি আমি যদি কোনো থিম আনতে চাই এখান থেকে আনতে পারি। আমি এটা দেখাবো। তার পরবর্তীতে হচ্ছে আমাদের সেটিংস অপশন আছে, এটার মধ্যে থেকে আমরা এখান থেকে দেখেন আমরা নিজেরা পরবর্তীতে আমাদের টাইটেল চেঞ্জ করতে পারবো, ডিসক্রিপশন অ্যাড করতে পারবো, ব্লগের ল্যাঙ্গুয়েজ কি দিতে যাচ্ছি সেটা দিতে পারবো, অ্যাডাল্ট কন্টেন্ট কিনা সেটা এখান থেকে ডিসক্রাইব করতে পারবো। গুগল অ্যানালিটিক্স এটা আমি কথা বলবো সামনে, প্রাইভেসি কি কি থাকবে, তারপর আদার্স জিনিসগুলো, যেমন আমি কাস্টম ডোমেনের কথা বলছিলাম না, এখান থেকে আপনি ক্লিক করে কাস্টম ডোমেন বসাতে পারবেন, ঠিক আছে। তার পরবর্তীতে HTTPS পারমিশন, পোস্ট, কমেন্ট, ইচ অফ এভরিথিং এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। ইচ অফ এভরিথিং এখান থেকে কন্ট্রোল করা যায় না এমন কোনো জিনিস নেই, ঠিক আছে। তারপরে এখান থেকে ভিউ প্রোফাইল, এগুলো সবগুলো দেখতে পারবেন। তারপর হচ্ছে যে রিডিং লিস্ট, এটা মধ্যে যদি প্রেস করি এখান থেকে দেখতে পারবো তাদের বিভিন্ন ধরনের ইয়া দেওয়া আছে, এগুলো কেউ পড়ে না, এগুলো কেউ পড়া মানে পড়তে যায় না। আর হচ্ছে এখানের মধ্যে ক্লিক করে আমি আমার ওয়েবসাইটটা দেখতে পারবো, ঠিক আছে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের গুগল অ্যানালিটিক্স আর গুগল সার্চ কনসোল, এই দুইটা নিয়ে আমি একটু কথা বলি, একটু ধারণা দিয়ে রাখি, তারপর আমি সামনে আগাবো। গুগল অ্যানালিটিক্স আর গুগল সার্চ কনসোল কিন্তু দুইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস একটা ওয়েবসাইটের জন্য। আপনি যদি একটা ওয়েবসাইটকে যদি মনে করেন যেরকম দেখছি সেরকম, ওয়েবসাইটে কিন্তু সেরকম না, ওয়েবসাইটে পিছনে ব্যাকএন্ডে প্রচুর কাজ হয়, ঠিক আছে। একটা ওয়েবসাইটের ব্যাকএন্ডে কিন্তু প্রচুর কাজ হয়। আপনি যে কোনো ওয়েবসাইট দুনিয়াতে, অলমোস্ট যে কোনো ওয়েবসাইট, শুধু পার্সোনাল ওয়েবসাইট বিজনেস ওয়েবসাইটের কথা বলছি না, যে কোনো ওয়েবসাইট কিন্তু কয়জন পার্সন আসছে, কোথা থেকে আসছে, এবং কোন কান্ট্রি থেকে আসছে, আমার কোন পেজটা ভিজিট করছে। যেমন আমার অ্যামাজনে কিন্তু দেখবেন আপনি অনেকগুলো পেজ, হিউজ পেজ আছে, তো এতগুলো পেজের মধ্যে আমার কোন ক্যাটাগরির মধ্যে কোন মানুষ গেছে সেটা আমাকে এখান থেকে ইয়া করতে হয়, মেজার করতে হয়। তারপর এখানে পিক্সেল সেট আপ করা যায়, যে আমরা ইয়া মানে এটা যেটা আমাদের ফেসবুকের সাথে যাতে একটা লিঙ্ক থাকে, অর্থাৎ আমরা যখন অ্যাড রান করব, কথাটা বুঝবেন, পিক্সেল এটা জিনিসটা একটু টার্মটা একটু আপনাদের জন্য ডিফিকাল্ট। এটা হচ্ছে মেইনলি আমি যখন অ্যাড রান করব, এখন অ্যাড আমি যদি র্যান্ডম পারসনকে রান করি তাহলে রেজাল্টটা কিন্তু কম আসে, বাট আমার ওয়েবসাইটে একজন ভিজিট করে গেছে অলরেডি, তার ডেটা যদি আমার কাছে একবার চলে আসে তাহলে তাকে কনভিন্স করাটা আমার জন্য ইজি হবে। ওই আমাদের বিজনেসের ভাষায় একটা কথা বলি আমরা, যে নতুন কাস্টমার আনতে 7 টাকা বেশি যায়, পুরান কাস্টমার আনতে 7 টাকা কম লাগে। একটা নতুন কাস্টমারকে আপনি আনতে 7 টাকা বেশি লাগে, একটা পুরান কাস্টমারকে আনতে 7 টাকা কম লাগে। কারণ হচ্ছে পুরান কাস্টমারটা আপনার সাথে অলরেডি একটা রিলেশন হয়েছে, তার, সে আপনার থেকে প্রোডাক্ট কিনছে, সে আপনাকে চিনে, সে আপনাকে যদি তার প্রোডাক্ট ভালো, আপনার প্রোডাক্ট দিয়ে ভালো হয় তাহলে তার সাথে আপনার সাথে একটা ভালো একটা ট্রাস্ট বিল্ড হয়ে গেছে। বাট আপনি যদি একটা র্যান্ডম নতুন পার্সনের কাছে যান, তাকে ট্রাস্ট করাইতে, তার সাথে রিলেশন বিল্ড করতে সময় লাগে, সেটা বুঝতে পারছি। সেই জন্য আমরা এখানে কিন্তু পিক্সেল সেট আপ করে রাখি, যাতে আমার এখানে কারা কারা আসছে সেটা আমি যাতে ট্র্যাক করতে পারি, এবং সেই এক্সাক্ট সেই পার্সনদেরকে যাতে আমি পরবর্তী অ্যাড দেখাতে পারি, এই যেটাকে আমরা রিটার্গেটিং বলি ফেসবুকের ভাষায়, ফেসবুকে অ্যাড অ্যাড ইয়া করা ভাষায় রিটার্গেটিং বলা হয়। আমরা রিটার্গেট করবো, একটা পার্সনকে আমি টার্গেট করছি, সেই পার্সন আমার থেকে বাই করছে, সেই পার্সনকে আমি আবার রিটার্গেট করবো, এটাকে রিটার্গেটিং বলা হয়। ওকে, এখন এখানে শুরুতে তাহলে আমার ওয়েবসাইটটা আগে সেট আপ করতে হবে, ডিজাইন করতে হবে। তো ওয়েবসাইটটা ডিজাইন করার জন্য আমি এখান থেকে সর্বপ্রথম চলে যাব থিমের মধ্যে। আচ্ছা, এটুকু পর্যন্ত আগে আপনারা করে ফেলেন, কি বলেন? এটুকু পর্যন্ত প্র্যাকটিস করে ফেলবেন নাকি পুরো ওয়েবসাইটে দেখা দিলে তারপর প্র্যাকটিস করবেন? কোনটা? হ্যাঁ, পুরোটা দেখাই দিব? আচ্ছা, তাহলে দেখেন, যেহেতু আমাদের এখন একটু ইয়া করা হয়নি, তাহলে আমি এখান থেকে ফার্স্টে চলে যাব থিমের মধ্যে, কারণ আমার ওয়েবসাইটে আগে একটা থিম লাগবে, উইদাউট থিম আমি এখান থেকে পারবো। এখন কারেন্টলি কিন্তু আমার এই থিমটা আছে, দেখেন তো এই থিমটা কিন্তু কারেন্টলি আমার আছে, আছে না? এই থিমটাকে যদি আমি কাস্টমাইজ করতে যাই তাহলে আমি এটার মধ্যে প্রেস করলেই কিন্তু কাস্টমাইজ করতে পারবো। আর যদি আমি বলি না, আমি এখান থেকে আমার এই থিমটা পছন্দ আসছে, এটা আমার পছন্দ লাগছে, হ্যাঁ, বা এটা কোনটা বলেন, আপনারাই বলেন, আমি আপনারা যেটা বলবেন সেটা নিব, কোনটা নিব?
আমি যেহেতু ফুড রিলেটেড করবো তাহলে ফুডের এখানে তো আছে অলরেডি, কোনটা নিব, কোন কালার নিব বলেন? এটা, 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 তাহলে আমি এটা নিলাম। এটা নিলে তাহলে আমি এটার মধ্যে ক্লিক করে নিতে পারবো। আবার পরবর্তীতে আমি যদি বাইরেরটা বলি, বাইরেরটা একটু দেখাই দিই। বাইরেরটা আমি আনবো না, বাইরেরটা দেখাচ্ছি শুধু। ড্রপ ডাউনে প্রেস করে কিন্তু আমরা বাইরে থেকে আনতে পারি। আর ব্যাকআপ যদি রাখতে হয়, আমার যদি ওয়েবসাইটে ব্যাকআপ রাখতে হয়, এখান থেকে ব্যাকআপ রাখতে পারি, রিস্টোর করতে পারি আর আদার্স কিছু। আর বাইরে থেকে টেমপ্লেট আনার জন্য আমরা এখান থেকে ব্লগার ফ্রি টেমপ্লেট থিম, দেখেন অনেকগুলো ওয়েবসাইট আসছে। আমি ফার্স্ট ওয়েবসাইটের মধ্যে গেলাম। হ্যাঁ, এই তো যুক্ত করতেছি। আপনারা চাইলে এরকম বিভিন্ন ধরনের থিম এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। যেমন আমি যদি কতগুলো মুভি ডিসক্লেমার কতগুলো থাকে না, মুভি সামারাইজার কতগুলো ওয়েবসাইট থাকে যেখানে মুভি পুরোটা সামারাইজ করে, এরকম ওয়েবসাইট বানাতে চাইলে এখান থেকে এটা ডাউনলোড করতে পারেন। ফ্যাশন রিলেটেড এখানে ডাউনলোড করতে পারেন, এটা চাইলে এরকম ডাউনলোড করতে পারেন। এগুলো আবার একটু কাস্টমাইজ করাটা ডিফিকাল্ট। সো আর বললাম তো, বেশি এখানে হাই হাই কনফিগারেশনে ডিজাইন করে লাভ নেই। যেমন আমি একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখালাম না, এখানে কিন্তু দেখেন ডিজাইনের কিছু আছে, এখানে ডিজাইন কোনো কিছু আছে, আমার কিছু ডিজাইন আছে। ব্লগ ওয়েবসাইট কিন্তু ডিজাইন ডাজেন্ট ম্যাটার। ডিজাইন আপনার কোনো কাজে আসবে না, আপনি যতই সুন্দর ডিজাইন করে রাখেন কোনো কাজ আসবে না। আমি যদি অ্যামাজনের কথা বলি, অ্যামাজনে কিসের ডিজাইন আছে? কোনো ডিজাইন আছে? সব তো প্রোডাক্টই দেখা যায়। বিষয়টা বোঝাতে পারছি? ওয়েবসাইট ডিজাইনটাকে আমরা প্রায়োরিটি দিব না যে এরকমটা না, বাট ওয়েবসাইট ডিজাইনিং এর ক্ষেত্রে হচ্ছে এতটা প্রায়োরিটি না। আমাদের মেইন যতটুকু হলে আমাদের হয়, যেমন আমাদের এতটুকু হলে কিন্তু হচ্ছে, আমার প্রোডাক্টটাকে আমি সুন্দরভাবে বোঝাতে পারছি, দেখাতে পারছি, তাহলে ঠিক আছে। আবার আমি যেহেতু আর্টিকেলে কথা বলি, তাহলে আর্টিকেলটা আমি এভাবে করে সুন্দর করে দেখাতে পারছি, দ্যাটস ফাইন। একদম আমার এরকম করে যেরকমটা দেখালাম এখানে থিমের ক্ষেত্রে, এত এরকম করে একদম ইয়া করা প্রয়োজন, সেটা বুঝতে পারছি। সো আমরা এখান থেকে বা এক্সটার্নাল আর কোনো থিম নিচ্ছি না, আমার কাছে এখানে যেহেতু থিম অলরেডি পছন্দ হয়েছে আমি এটাই নিচ্ছি। তাহলে কি করব, আমি এখানে থিমে আসলাম, থিমে আসার পর এখান থেকে এটা আমার পছন্দ হয়েছে, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি বলবো অ্যাপ্লাই। এবার দেখেন নিউ থিম অ্যাপ্লাই সাকসেসফুল। এখন আমি যদি দেখি যে এটা অ্যাপ্লাই হয়েছে কিনা, তাহলে এখান থেকে ড্রপ ডাউনে যাই ভিউ ব্লগের মধ্যে প্রেস করি, আসে। এখন আমাকে দিস নাথিং হিয়ার বলতেছে, কারণ হচ্ছে এখানে কিছু আমি করিই নি, ঠিক আছে না? এখন আমাকে প্রত্যেকটা জিনিস এখন চেঞ্জ করতে হবে। সো চেঞ্জ করার জন্য আমার এখানে থিমটা অলরেডি চলে আসছে, দেখেন থিম চেঞ্জ হয়েছে না? এখন আমি জাস্ট কাস্টমাইজ এটার মধ্যে প্রেস করব। কাস্টমাইজের মধ্যে যখন প্রেস করব, এখানে আমাদের পুরো ইয়াটা কাস্টমাইজ করতে পারবো। দেখেন এখানে আমাদের প্রিভিউ আসছে এবং এখান থেকে আমরা এক একটা জিনিস কাস্টমাইজ করতে পারবো। সো কাস্টমাইজেশনের জন্য ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ইমেজ দিতে চান এখান থেকে দিতে পারেন। এই কালারটা যদি পছন্দ না হয় অন্য আরেকটা কালার দিতে পারেন, যেমন আমি দেখাই। এখানে আমি মেইন কালার এটার মধ্যে প্রেস করলাম, প্রেস করার পর এখান থেকে আমি যদি রেড কালার দিতে চাই, তাহলে এখান থেকে দেখেন এরকম কালার চেঞ্জ হয়। আরও অনেকগুলো অ্যাডভান্স লেভেলে আছে, অ্যাডভান্সের মধ্যে ক্লিক করেন। এখানে বডি ব্যাকগ্রাউন্ড কালার, এটা বডি ব্যাকগ্রাউন্ড যদি আমি চেঞ্জ করতে যাই, তাহলে এখান থেকে অ্যাডের মধ্যে আমি রেড কালার যদি দিতে চাই, দেখেন তো আসছে কালার চেঞ্জ হয়েছে। এভাবে করে আমরা কালার চেঞ্জ করতে পারবো। ফন্টের যদি চেঞ্জ করতে যাই, ফন্টের সাইজ ছোট বড় করতে পারবো, যেমন আমার ফন্টের চেঞ্জ করতে পারবো। তারপরে এখান থেকে আরো লিঙ্কের কালার চেঞ্জ করতে পারবো, ভিজিটেড কালার চেঞ্জ করতে পারবো, লিঙ্ক হ্যাভার কালার চেঞ্জ করতে পারবো, বিভিন্ন ধরনের কালার এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। এর পরবর্তীতে আরেকটা অপশন হচ্ছে গ্যাজেট। গ্যাজেটের মধ্যে যদি আমি প্রেস করি, এখান থেকে দেখতে পারবো যে অ্যাবাউট মি, তারপর হচ্ছে আরো পেজেস আমরা এখান থেকে দেখতে পারবো। সো আমরা কালার চেঞ্জটা আমরা পরে করি। মেইন কালারের মধ্যে কি আমি এটা কালার চেঞ্জ করে দিই, হোয়াইট কালার। ওকে, আমি এই কালারটা ধরেন চেঞ্জ করছি, এখন আছে কি এই কালার না? আমি কোত্থেকে গেছি, এখান থেকে গেছি। এখন দেখেন এই কালারটা আমি চেঞ্জ করছি, এই কালারটা আমার পছন্দ হয়েছে, এই কালারটা আমি চেঞ্জ করছি, বাট এখানে তো এখন অ্যাপ্লাই হয় নাই। অ্যাপ্লাই হয়েছে? হয়নি। তাহলে অ্যাপ্লাই করার জন্য এখানে আমার করতে হবে কি,
এটার কালার চেঞ্জ করার পর এখান থেকে আমি একটা অপশন পাবো সেভ, নিচে সেভের মধ্যে প্রেস করব, আমাকে এখানে পপআপ শো করছে। দেন এখান থেকে আমি যদি এটার মধ্যে যাই, এখনো দেখবেন হয়নি, হয়েছে? এখনো হয়নি, হয়েছে, সেভ করা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, জাস্ট এখানে আমাকে এসে একবার রিফ্রেশ করতে হবে। এখন হয়েছে? ওকে। এখন এখানে আপনার থেকে একটু বোরিং লাগবে, কারণ হচ্ছে এখানে এখন কোনো কন্টেন্ট নেই। আগে আমরা কন্টেন্ট দিয়ে নিই, তারপর এটাকে আমরা ওই কন্টেন্টের উপর বেস করে সুন্দর করে সাজাবো, ঠিক আছে? তাহলে কন্টেন্ট দেওয়ার জন্য আমি এখান থেকে ব্যাক চলে আসি। এমনি তো কাস্টমাইজেশন তো বুঝতে পারছেন কিভাবে কাস্টমাইজ করব, কাস্টমাইজ আরো ভালোভাবে করা যায়। তো আমি এখন চলে আসবো পোস্টের মধ্যে। কেন বুঝিনি? এখন এখানে কিন্তু আমাদের একদম জিরো পোস্ট, রাইট? এখন এখানে আমাদের পোস্ট দিতে হবে। সো পোস্ট দেওয়ার জন্য আমরা এখান থেকে আর্টিকেল যেহেতু লিখবো, সেখান থেকে আমরা নিউ পোস্টের মধ্যে প্রেস করব। নিউ পোস্টের মধ্যে প্রেস করার পর আমরা যদি খেয়াল করি, এখানে আমাদের সামনে পুরো একটা আর্টিকেল লেখার সুন্দর একটা ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে আমরা শুরু থেকে যদি খেয়াল করি, আমরা এখান থেকে টাইটেল দিতে পারবো, এবং এখান থেকে পুরো একটা পেজ দিয়ে দিচ্ছি। শুধু এখানে একটা না, এখান থেকে হিউজ পেজ আপনি নিতে পারবেন, ফ্রিতে, কোনো লিমিটেশন নাই। আপনি এখান থেকে আবার আর্টিকেল দিবেন, আপনার যে কন্টেন্ট থাকবে সেটা নেবেন, এবং সেটাকে কাস্টমাইজ করার জন্য এখান থেকে অলমোস্ট যা যা লাগে সব অ্যাভেলেবেল আছে, সব কিছু এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। আপনি ছবি অ্যাড করতে পারবেন, আপনি ভিডিও অ্যাড করতে পারবেন, আপনি ইমোজি অ্যাড করতে পারবেন, আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন, ইচ অফ এভরিথিং অ্যাড করতে পারবেন। ও হ্যাঁ, ওয়ার্ডের মধ্যেও ধরা যেতে পারে, একদম সব কিছু অ্যাড করতে পারবেন। যেমন আমি যদি এখানে যাই, যেমন দেখেন এই ছবিটা কিভাবে অ্যাড করছে, ওইখান থেকে ছবি ইনসার্ট করে অ্যাড করছে, তার পরবর্তীতে এখানে ভিডিওতে অ্যাড করেন, এই ছবিটা কিভাবে অ্যাড করছে এগুলো আমরা দেখব। তার পরবর্তীতে হচ্ছে এগুলো আমরা কিভাবে সুন্দর করে সাজাতে পারি, এগুলো সমস্ত কিছু দেখব। দেখেন এখানে অ্যাড দেখাচ্ছে, বুঝছেন? এটা অ্যাড কিভাবে বুঝছি বলেন তো? এটা যে অ্যাড কিভাবে বুঝছি, এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে ক্রস। আয়ের মধ্যে যদি প্রেস করেন, এখানে দেখাবে গুগল দ্বারা বিজ্ঞাপন, ঠিক আছে? এরকম যেখানেই দেখবেন এরকম আছে, এবং এখানে এই দুইটা জিনিস শো করছে, তার মানে বুঝবেন যে এটা গুগলের অ্যাড। বুঝতে পারছি বিষয়টা? ওকে। আপনাদের কিন্তু অ্যাড এগুলো চিনতে হবে, নাহলে পরবর্তীতে আপনার অ্যাড রান করবেন কিভাবে যদি অ্যাড দেখতে কিরকম ওইটা যদি না জানেন, ঠিক আছে? এখন আমরা এখানে আর্টিকেল লিখে ফার্স্ট, আর্টিকেল লেখার জন্য আমি কোন টপিকের উপর আর্টিকেল লিখবো, যেহেতু আমার ফুড রিলেটেড বিজনেস, আমি আর্টিকেল লেখাটার সময় নেই, আমি ফুডের একটা যাবে ফুড, হ্যাঁ হ্যাঁ, তো এইগুলো কি দেখাচ্ছে? কে বানায় রাখবে আপনার জন্য ওয়েবসাইট? আবার কে 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 বিক্রি, কে ইয়া করে, ফ্রিতে কে দিয়ে রাখে? আপনার ওয়েবসাইট আপনাকে আপনাকে বানাতে হবে। তো এটাই কি আমি দেখাচ্ছি না? এগুলো কি, এগুলো তো দেখা দেখা এক্সাম্পল দিয়ে করতেছি না? কি বলেন আমার, আমি বুঝছি না তো, কি লিখতে চাইছে ভুলে গেছি, কি লিখতে আসছিলাম? হ্যাঁ, আমি ভাবতেছি। ধরেন বানানা অ্যাপল, ধরেন
অ্যাপল বেনিফিটস ফর হেলথ লিখে সার্চ করছি, এখানে আমি কিন্তু একটা ওয়েবসাইট পাইলাম, আর্টিকেল। আমি চাচ্ছি এরকম একটা আর্টিকেল লিখব। হ্যাঁ, এরকম আর্টিকেল আমরা লিখতে পারি না? এখন আমার কাছে তো কারেন্টলি কোনো ইয়া নেই এবং রিসার্চ করতে সময় লাগবে। এখানে কিন্তু আর্টিকেল লেখার পিছনে কিন্তু অনেক সায়েন্স আছে, কারণ সায়েন্সগুলো আমি একটু পরে বলবো। এসইও বললাম না, আগে ওয়েবসাইট লাগবে, তারপর এসইও কথা বলতে হবে, আগে এটা করে নিই তারপর নেক্সট। এখন আমার যদি খেয়াল করি, এখানে ও বলতেছে 10 ইমপ্রেসিভ হেলথ বেনিফিটস অফ অ্যাপেলস। সো আমি এরকম একটা আর্টিকেল লিখবো। সো এখন যেহেতু আমার কাছে কন্টেন্ট নেই, আমি এখান থেকে কপি করে দেখাচ্ছি, আপনারা আবার কপি করিয়েন না, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কপি করছি। তো আমি হেডলাইন এটাকে কপি করলাম, কপি করার পর এখান থেকে আমি এটাকে টাইটেলের মধ্যে গিয়ে এখানে পেস্ট করলাম, আসছে। এর পরবর্তীতে এখন আমার এখান থেকে আমার আর্টিকেলটা লিখতে হবে। সো আর্টিকেলটা লেখার জন্য আমি এখান থেকে এটা পুরোটাকে এখান থেকে ধরে টান দিয়ে একদম এন্ডিং পর্যন্ত কপি করব। কন্ট্রোল ভি। এবার দেখ, যা যা কপি করছি সব আসছে, সব সব কিছু আসছে, পুরো ছবি টবি সব চলে আসছে না, লিঙ্ক সহ সব চলে আসছে। এখন আমি তাহলে এটাকে এখন কাস্টমাইজ করব, মডিফাই করব। আমার শুধুমাত্র ছবি লাগবে, ওর লিঙ্কগুলো আমার লাগবে না, তাহলে মানুষ ওর লিঙ্কে চলে যাবে। আমি সবগুলো এখন বসে বসে কাস্টমাইজ করব। ফার্স্টে আমি এটা ছবিটাকে সরাই, সিলেক্ট করলাম, ওকে, ছবি সরানো শেষ। তারপরে এখান থেকে আর্টিকেলের যে স্পেস আছে, এটা কি বাড়ছে না কমছে, এখান থেকে আমি এটাকে কেটে দিই। এখন ফার্স্ট অফ অল আমাদের যখন আর্টিকেলটা লেখা হবে, আর্টিকেলটা দেখতে এরকম থাকবে, রাইট? এখন এরকমটা কিন্তু আমার কিন্তু সুন্দর লাগে। আর্টিকেল যখনই লিখবেন তখনই আর্টিকেল ট্রাই করবেন যে এরকম কখনো লাইন একটা বাইরে একটা ইয়াতে এরকম সুন্দর লাগে। আর্টিকেল সবসময় সুন্দর লাগে এরকম, এরকম থাকবে, একটা এরিয়ার ভিতরে থাকবে, তাহলে দেখতে সুন্দর লাগে না? এখন যখনই যে কোনো আর্টিকেল লিখবেন, লেখার পর এখান থেকে এটাকে কন্ট্রোল এ দিয়ে পুরো সিলেক্ট করবেন। কি দিয়ে? কন্ট্রোল এ দিয়ে দেখেন পুরোটা সিলেক্ট হয়ে গেছে একসাথে। এখন আমরা এখান থেকে কি করব, আমাদের যে অ্যালাইনমেন্টটা আছে, এখানে একটা অ্যালাইনমেন্ট দেখতে পাচ্ছি না, অ্যালাইনমেন্টের মধ্যে প্রেস করে আমরা এখান থেকে সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন এগুলো না দিয়ে আমরা জাস্টিফাই দেব। কি দেব? জাস্টিফাই। প্রেস করলাম। এখন যদি খেয়াল করেন আমার সব লেখা কিন্তু দেখবেন একটা এরিয়ার ভিতর চলে আসবে, ঠিক আছে? এটা করবেন। আর আপনার যখন আর্টিকেল লিখবেন তখন আর্টিকেল লেখার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, যে আর্টিকেলটা ফার্স্ট অফ অল মাইক্রোসফট ওয়ার্ডে লিখে ফেলবেন, এখানে এনে পেস্ট করবেন। আর্টিকেলটা কিভাবে লিখবেন? মাইক্রোসফট ওয়ার্ডে লিখে রাখবেন, এখানে এনে জাস্ট পেস্ট করবেন। মাইক্রোসফট ওয়ার্ডে আপনার আর্টিকেলকে যতটুকু আপনি কাট করতে যাচ্ছেন, যা যা জিনিস আপনি অ্যাড করতে যাচ্ছেন সবগুলো সেখানে আপনি সুন্দরভাবে পুরো আর্টিকেলটা ইয়া করে ফেলবেন। আর আর্টিকেল ইয়া করার ক্ষেত্রে হচ্ছে এটাও আলাদা একটা সায়েন্স। আর্টিকেল ইয়া করার জন্য আপনাকে যে টপিকের উপর আপনি আর্টিকেল লিখতে যাচ্ছেন সেই টপিকের উপর আগে রিসার্চ করে ফেলবেন, সমস্ত নলেজকে একসাথে করে তারপর পরবর্তীতে আর্টিকেল, ঠিক আছে? এটা নিলে এটার উপর আমি প্রায় 4 দিন কথা বলতে পারবো, আর্টিকেল রাইটিং এর উপর। এটা অনেক একটা বড় একটা টপিক। এখন একটু খেয়াল করেন, এর এখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে অনেক জায়গায়, আছে না? লিঙ্ক দেওয়া আছে। আমি যদি লিঙ্কের মধ্যে যদি ক্লিক করি, দেখেন এখানে লিঙ্ক দেওয়া আছে, এটার মধ্যে আমি প্রেস করলে আমাকে কিন্তু লিঙ্কের মধ্যে রিডাইরেক্ট করবে। আমি লিঙ্কটাকে সরাবো, কিভাবে সরাবো দেখেন। লিঙ্কটাকে এখানে সরানোর জন্য আমি এটার মধ্যে ক্লিক করলাম, এই লিঙ্কের মধ্যে ক্লিক করলাম, এখান থেকে এটার মধ্যে ক্লিক না করে এখান থেকে একটা অপশন পাবো, রিমুভ লিঙ্ক, পাচ্ছি, প্রেস করলাম, চলে গেছে। এখন এরকম প্রত্যেকটাকে ধরে ধরে রিমুভ লিঙ্ক করুন, যতগুলো লিঙ্ক আছে সবগুলোকে রিমুভ লিঙ্ক করেন। হ্যাঁ, আপনি সময়ের কথা বলছেন, একটা আর্টিকেল লিখতে 8 ঘন্টা লাগে, একটা আর্টিকেল লিখতে। আমি বুঝতে পারছি বিষয়টা।
একটা আর্টিকেল রিসার্চ থেকে শুরু করে সমস্ত কিছু লিখে আপলোড করতে ওটা সময় লাগে প্রায় এই 8 ঘন্টা। আর কিন্তু 7 ঘন্টা পর্যন্ত, 7 ঘন্টা যারা প্রফেশনাল কাজ করে তারা পারে। সময় লাগে একটা জিনিসকে এত। এই এই গুড কোশ্চেন করছেন, এটা আমার থেকে ইয়া লাগছে। আমি চাইছিলাম যে আপনারা কোশ্চেন করবেন এটা, কিন্তু করেন না এখন পর্যন্ত কেউ। এটাই আর কি বিষয়। আচ্ছা, আপনি এতটুকু পর্যন্ত করেন, আমি একটু আসছি। হ্যাঁ, আপনাদেরকে আমি ওয়াইফাইটা দিয়ে যাচ্ছি। জি হ্যালো স্যার। জি জি আসছে। আপনারা ওয়েবসাইটে ক্রিয়েট করেন, ওয়েবসাইটে শুধু নামটা দেন। বেশি না, ওয়েবসাইট কাস্টমাইজ করার দরকার নেই, কিছু করার দরকার নেই। জাস্ট ওই বেসিক আমরা ওয়েবসাইট ক্রিয়েট করছিলাম না, নাম দিয়ে, ওইরকম একটা নাম দিয়ে একটা ওয়েবসাইট আনে। অর্থাৎ আমাদের ব্যাকএন্ড ড্যাশবোর্ড পর্যন্ত আসে।